জনাব জিয়াউল হক, আপনারা তো বা ঢাকা এবং সারা দেশের বায়ুমান উন্নয়ন নিয়ে কাজ করছেন। এর মধ্যে আমরা একটা সংবাদে দেখলাম যে সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ার শেড অঞ্চল ঘোষণা করা হয়েছে। মানে এটা কি এই বাংলাদেশে এই প্রথম নাকি এর আগে আপনারা করেছেন, আর কি প্রেক্ষাপটে এটা করতে হলো আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ। আপনার কথা প্রেক্ষিতে প্রথমটাই বলি যে বাংলাদেশে প্রথমবারের মতো ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশে করা হয় নাই, এবং আমাদের জানা মতে এশিয়াতে কোনো দেশে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত হয়েছে কি না আমার কাছে কোনো তথ্য নেই। তো এটা বাংলাদেশের জন্য অবশ্যই প্রথমবারের মতো হলো। ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার বিষয়টা আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022 ওখানে কিন্তু লিপিবদ্ধ আছে, এবং ওখানে বলা আছে বিধি 5-এ যে যেসব এলাকা বায়ু দূষণের পরিস্থিতি এমন পর্যায়ে উপনীত হয় যে তার বায়ুমানের মাত্রা, যেটাকে আমরা বলছি যে পারিপার্শ্বিক যে বায়ু, আমাদের অ্যাম্বিয়েন্ট এয়ার, সেই অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি যদি আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে চলে যায়, আমাদের একটা বার্ষিক ন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ডেইলি ন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। সো এই বার্ষিক এবং ডেইলি ন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে সবসময় থাকে বা বছরে অধিকাংশ সময় থাকে, তখন ওই এলাকাকে বলা যেতে পারে মারাত্মক বায়ু দূষণযুক্ত এলাকা। এবং এই ধরনের এলাকাকে আমাদের বিধি অনুযায়ী মহাপরিচালকের ক্ষমতা দেওয়া হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, এবং উনি ওই এলাকাকে নির্দিষ্ট কোনো এলাকা অথবা যদি হয় যে একাধিক এলাকা, সেটাও সম্ভব, উনি ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করতে পারবেন। এবং এই ঘোষণা করে উনি বিভিন্ন ধরনের বিধিনিষেধ অথবা নিষেধাজ্ঞা বা কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ সেটা উনি আরোপ করতে পারবেন। তো আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022-এ সেই ক্ষমতা আমাদের মহাপরিচালক মহোদয়কে দেওয়া হয়েছে। না, তো আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? মানে যেহেতু এটা বায়ু দূষণ মানে প্রচণ্ড মাত্রায় চলে গেছে, তো এই দূষণ নিয়ন্ত্রণের জন্য নিশ্চয়ই আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা যেটা জানি যে সাভার উপজেলায় মানে প্রায় 2023 সালে এক বছরে 160 দিন, এই এক বছরের মধ্যে 160 দিন উপজেলার বায়ুর মানমাত্রা নির্ধারিত পরিমাণের ছিল অনেক বেশি, এবং ঢাকায় ছিল এটা 137 দিন। কিন্তু এই যে এইটা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা তো কিছু পদক্ষেপ নিয়েছেন। কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? তো এটাই আমাদের অনেকে প্রশ্ন করেন যে আপনার কোন প্রেক্ষাপটে এবং কিসের যুক্তিতে, মানে কোন রেশনাল যার প্রেক্ষিতে সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হলো। তো এটা আমরা গত 5 থেকে 7 বছরে যে আমাদের যে বায়ুমান মনিটরিং স্টেশনগুলো আছে, আমাদের সারা বাংলাদেশে 31টা সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং স্টেশন আছে, কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন। সেখান থেকে আমরা প্রতি 15 মিনিট পর কিন্তু আমরা রিডিং পাচ্ছি, ডেটাগুলো পাচ্ছি। তো সাভারেও একটা আমাদের বায়ুমান মনিটরিং স্টেশন আছে। তো আমাদের গত যদি 5 বছরের হিসাব করি, 2020 থেকে 24 পর্যন্ত, এই 5 বছরে আমরা দেখেছি যে ঢাকা শহরে এবং ঢাকা জেলার যে বায়ুমানের পরিস্থিতি ছিল, সাভারের বায়ুমানের পরিস্থিতি মোটামুটি একই রকম। অর্থাৎ বিশেষ করে শুষ্ক মৌসুমে, আমাদের এই যে অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত, এই সময়টা যা বায়ু দূষণের তীব্রতা অনেক বেড়ে যায়। ওই সময় আমাদের বায়ু দূষণের যে পরিস্থিতি ঢাকা শহরে ছিল প্রায় সমান ছিল সাভারে। এবং যেটা আপনি বললেন যে 160-এর বেশি দিন, আমাদের যে দৈনিক যে গড় যেটা আছে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের গড়, সেই গড়ের চেয়ে গত বছরে, যেমন 23, 22, 23, 24, এই 3 বছরে আমরা দেখেছি যে কোনো সময় 160 দিন, কোনো সময় 165 দিন, 167 দিন এই বেশি ছিল। অর্থাৎ 365 দিনের মধ্যে প্রায় অর্ধেকের বেশি দিন আমাদের এই ন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপরে ছিল। অর্থাৎ বায়ুমানের পরিস্থিতি খারাপ ছিল। যেটা আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো দৈনিকের ক্ষেত্রে 65, সেখানে ছিল প্রায় ধরেন 120 থেকে 130। আমাদের বার্ষিক গড় হলো 35, সেখানে আমাদের বার্ষিক গড় সাভারে ছিল প্রায় 90-এর কাছাকাছি, 3 গুণের বেশি। তো এই বিষয়গুলো আমাদের বিবেচনায় এসছে। আরেকটা বড় বিবেচনায় এসছে যে ওই সময়টায় বায়ু প্রবাহটা হয় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে।
অর্থাৎ ঢাকার উত্তর দিকে যে দূষণটা হয়, বায়ু দূষণটা সৃষ্টি হয়, সেটা সরাসরি এই শীত মৌসুমে প্রায় 4 থেকে 5 মাস ঢাকা শহরে চলে আসে সরাসরি। সুতরাং ঢাকা শহরের পরিস্থিতি আরও খারাপ করে দেয় এবং ঢাকার যে জনসংখ্যা প্রায় 2.5 কোটি মানুষ সরাসরি বায়ু দূষণের এই অবস্থা থেকে, বা বিশেষ করে সাভারের দূষণ বা সাভারের উত্তরে আরও যেগুলো আছে ধামরাই, গাজীপুর, মানিকগঞ্জ, সেই দূষণগুলো কিন্তু ঢাকা শহরে চলে আসছে। আর উৎসর ক্ষেত্রে আমরা দেখেছি যে যেসব জায়গায় যেমন বেশি উৎস, সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা তো কঠিন। আমরা যদি ঢাকা শহরকে ধরেন, আমি ডিগ্রেডেড এয়ার অ্যাসিড ঘোষণা করতাম, ঢাকা শহরের মধ্যে বায়ু দূষণের উৎস হলো অন্তত 15 থেকে 20টা। এগুলিকে নিয়ন্ত্রণ আরোপ করা খুব কঠিন একটা কাজ। কিন্তু সাভারের ক্ষেত্রে বায়ু দূষণের উৎসগুলো খুব বেশি না। একটা বড় উৎস হলো ইটের ভাটা। সাভারে প্রায় 107টি ইট ভাটা আছে। তো এই 7টি ইট ভাটা থেকে যদি আমরা দূষণটা বন্ধ করতে পারি, ওখানে বর্জ্য পোড়ানো হয়, আমিন বাজার আছে এবং ঢাকা সাভার হাইওয়ে তার দুই পাশে বর্জ্য স্তূপ করে রেখে আগুন লাগিয়ে দেয়, এটা যদি আমার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অল্প কিছু ইন্ডাস্ট্রি আছে, খুব বেশি না, অল্প কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো বায়ু দূষণ করে। সাভারে অধিকাংশ ইন্ডাস্ট্রি কিন্তু তরল বর্জ্য নির্গমন করে, পানি দূষণ করে। তো এই যে বায়ু দূষণকারী শিল্প কারখানাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তারপরে আমরা নতুন কোনো বায়ু দূষণকারী শিল্প কারখানা অনুকূলে আমরা সাভার উপজেলায় কোনো পরিবেশ ছাড়পত্র দিব না, এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সাভারের দূষণটা কিছু কমবে। এবং সাভারের দূষণটা কমলে আমাদের ঢাকা শহরের যে দূষণটা এবং ঢাকা শহরের উপর যে জনস্বাস্থ্যের উপর যে চাপ তৈরি হচ্ছে, এইটাও কমবে। তো এই প্রেক্ষাপটে আমরা সাভারকে উদ্দেশ্য করে এই কাজটা করা হয়েছে। যে পরিবেশগত ছাড়পত্র না দেওয়ার বিষয়টি, এখানে বহু জনবল দরকার নেই, এটা আপনারাই পারেন। কিন্তু বর্জ্য পোড়ানো বন্ধ বা 107টা ইট ভাটা যেগুলো আছে, আপনারা বলেছেন যে 1 বছরের মধ্যে, আগামী বছর থেকে এগুলো আর অপারেশনাল থাকবে না, এটা করার তো একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। কিন্তু মানে আমরা তো দেখছি বাংলাদেশি ইট ভাটা বন্ধ করার জন্য, পোড়ানো ইট ব্যবহার বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে উদ্যোগ চালু আছে। ইট ভাটা একদিকে আপনারা ভেঙে দেন অপারেশন করে, আর একদিকে আবার চালু হয়ে যায় এই ব্যবস্থা। তো আপনি কতটা আশাবাদী যে ইট ভাটা পুরোপুরি বন্ধ করা বা বর্জ্য পোড়ানো বন্ধ করা? আমরা এই ঘোষণাটা সাভার উপজেলাকে ডিগ্রেডেড গ্যাসের ঘোষণার আগে কিন্তু আমরা আলোচনা করেছি, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। আমাদের ইট মালিক সমিতি, বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতি, প্রস্তুতকারী সমিতি, তাদের সাথে আলোচনা হয়েছে। এবং আমরা অন্য যারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, তারপর আমাদের জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ প্রশাসন এবং পৌরসভা সহ আমরা স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা করেছি এবং তারা সম্মত হয়েছেন যে এটা বাস্তবায়ন করা সম্ভব। এবং এই 107টি ইট ভাটার মধ্যে প্রায় 60%, ধরেন প্রায় 60 থেকে 65টা ইট ভাটা আগের থেকেই অবৈধ, সেগুলো তো বন্ধ এমনি হবে। তো আমরা এভাবেই আশা করছি যে আমাদের যে ঘোষণাটা, আপনি যেটা বললেন যে বর্জ্য পোড়ানোর বিষয়টা, এটাও একটা ব্যাপক কাজ, এটা উদ্যোগ নিতে হবে। এই জন্য অল্প জায়গা নিয়ে শুরু করেছি। আমরা ধামরাইকে নিতে পারতাম, আশেপাশে কিছু জেলাকে নিতে পারতাম, আমরা একটা উপজেলাকে নিয়েছি। এবং আমরা আশা করছি যে সরকার যেই বাস্তবায়নটা নিচ্ছেন, যে আমাদের যে ডিগ্রেডেড এয়ার অ্যাসিড ঘোষণা করেছেন, সেখানে আমরা বলেছি যে আগামী 1 সেপ্টেম্বর থেকে কোনো ইট ভাটা পরিচালনা করতে পারবে না। যেমন একটা হলো যে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় সব ধরনের ইট ভাটা বন্ধ থাকবে। শুধু আমাদের যে অটো ব্রিক্স উন্নত প্রযুক্তির, যেমন টানেল, হাইব্রিড, এটা বোধহয় 2টা বা 3টা, এটা দুটো, আমার ধারণার মধ্যে 2টো আছে। আর তার বাইরে সমস্ত ইটভাটা কিন্তু আর পরিচালনা করতে পারবে না। আরেকটা হলো যে সাভার উপজেলায় কোনো কঠিন বর্জ্য পোড়ানো যাবে না উন্মুক্তভাবে। তারপরে নতুন কোনো বায়ু দূষণকারী সৃষ্টিকারী কোনো শিল্প কারখানাকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে না। আরেকটা বলা হচ্ছে যে ভবিষ্যতে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে, যেটা একটা কর্মপরিকল্পনার আওতায়, সেইটা এই প্রজ্ঞাপনের আওতায় বিবেচিত হবে। এটা আমরা আরও কিছু বিষয় যেগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি নাই, সেটা আমরা এই কর্মপরিকল্পনায় উল্লেখ করা হবে। এটা সাভার কেন্দ্রিক একটি কর্মপরিকল্পনা। তো যেটা বললেন যে ইট ভাটা, যে 107টি ইট ভাটা, এখন এই জন্য আমরা একটু আগে ঘোষণা করেছি। ওনারা যেটা করেন যে ইট ভাটা মালিকরা, ওনারা কিন্তু ওই যে বৃষ্টিটা বন্ধ হওয়ার সাথে সাথেই, ধরেন সেপ্টেম্বরের দিকে ওনারা মাটি সংগ্রহ করেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কৃষি জমির মাটি,
বা বিভিন্ন সোর্স থেকে মাটি এনে তারা স্তূপ করে রাখেন ইটভাটার পাশে। ওনারা লেবার সংগ্রহ করেন এবং লেবারের জন্য কন্ট্রাক্ট করেন, চুক্তি দেন, কাউকে দায়িত্ব দেন যে উনি এই ভাটার জন্য। তাহলে তো এই আপনারা জিনিসগুলো যেন না করেন, সেটা এই থেকে জন্য আগে আমরা নোটিশ আগেই ঘোষণাটা দিয়েছি যে আপনি এই কাজ থেকে বিরত থাকেন। পাশাপাশি আমাদের একটি বাস্তবায়ন কমিটি থাকবে, একটি শক্তিশালী। আমরা আশা করছি যে এটা ঘোষণা হবে যে আমাদের পরিচালক মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট, ওনার নেতৃত্বে একটি কমিটি থাকবে। সেখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের সাভার থানার পুলিশ ওসি, তারপর আমাদের জেলা পুলিশের প্রতিনিধি, আমরা আশা করছি যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলের প্রতিনিধি থাকবেন, তারপরে আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি থাকবেন এবং অন্যান্য যারা আমার পরিবেশ অধিদপ্তর, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, তাদের নিয়ে একটি শক্তিশালী বাস্তবায়ন কমিটি হবে, যাদের কাজ হলো এই যে কেউ যদি আবার চালু করতে যায় তাৎক্ষণিকভাবে তাকে ধরা এবং বিরত রাখা। আমাদেরও প্রায় 6 জন ম্যাজিস্ট্রেট আছেন। আমরা আশা করছি যে আমাদের যে 6 জন আমাদের পরিবেশ অধিদপ্তরের তাহলে ম্যাজিস্ট্রেট, এটা বাস্তবায়ন করা যাবে এই প্রশ্নে আপনি আশাবাদী। আমার একদম শেষ প্রশ্ন, ঢাকার আশেপাশে তো অনেক শিল্পাঞ্চল আছে, বায়ু দূষণের পাশাপাশি অনেক ধরনের দূষণই তারা করছে। সাভারের পর অন্য কোনো এলাকাকে ঝুঁকিপূর্ণ আপনারা দেখছেন কিনা? তো আমরা আমাদের আলোচনার মধ্যে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মূলত উনি কিন্তু এইটা উদ্যোক্তা এবং উনি বিভিন্ন সময় আলোচনায় বলেছেন যে আমরা নো ব্রিক ফ্রি জোন ঘোষণা করা যায় কি না। তো সেটার প্রেক্ষাপটে আমরা ডিগ্রেডেড এয়ারশেডের আইনগত ক্ষমতার আওতায় আমরা সাভার উপজেলায় নো ব্রিক ফ্রি জোন ঘোষণার মতো একটা ব্যবস্থা তৈরি হয়েছে। ওনার আলোচনায় আমাদের কিন্তু নারায়ণগঞ্জটাও এসেছিল যে নারায়ণগঞ্জের শিল্প দূষণটা এখন মারাত্মক আকার দাঁড়িয়েছে। আমাদের যেমন বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি আছে, আয়রন অ্যান্ড স্টিল মিলগুলো আছে, রিরোলিং মিলগুলো আছে, এরকম কিছু কিছু ইন্ডাস্ট্রিগুলো আছে যেখান থেকে প্রচুর বায়ু দূষণ হয়। তো আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের পরিধি, আর সবচেয়ে বড় কথা যেটা একটু আগে আপনি বললেন যে ঘোষণা করার পর বাস্তবায়ন করতে হবে, সুতরাং বাস্তবায়ন করা যাবে কি না সেটা সম্ভাব্যতাও আমরা দেখছি। সব মিলিয়ে ভবিষ্যতে এখনই বলা যাচ্ছে না নতুন কোনো এলাকা আমাদের ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা হবে কি না, কিন্তু যেহেতু আমাদের আইনগত আমাদের যে ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতার আওতায় আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের কোনো ঘোষণা দেখতে পারেন, কিন্তু এই পর্যায়ে এখনও সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। না, ধন্যবাদ জনাব জিয়াউল হক এনার্জি পাওয়ার ডিজিটালকে সময় দেয়।